আসসালামু আলাইকুম। হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ২। পাঠে জান্নাত জারা। মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞাসা করা হচ্ছে। কিসের মেয়ে? অকপটে সোজা সাপটা উত্তর করল কাজী সাহেব। তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছিল এখানে, আমি তার কথা জিজ্ঞেস করছি। সে কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ স্মল থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে চাইছে তাকে। কয়েক সেকেন্ডের মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবধারী মেয়েলি মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার। দুর্বলতায় ঠিকঠাক মেয়েটার মুখটাও দেখা হয়নি তার। এরপর থেকে সে নিজের হুঁশে ছিল না বলতে গেলে। অথচ এখন সকাল হতে না হতেই এই মেয়ের খোঁজ তার কাছে করছে। অদ্ভুত তো। সেই মেয়ে দেখেনি জীবনে, সেই মেয়ের খোঁজ কিভাবে দেবে সে? বিষয়টি সে তেমন একটা আমলে না। নিজের স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোন নাম্বার টাইপিং করতে করতে অকপটে উত্তরে বলল ছেলেটি, আমি জানি না সে কোথায়। কাজী সাহেব খানিকটা অসন্তুষ্ট গলায় বলল, তুমি জানো না মানে? ছেলেটি বাটন ফোন টাইপ করতে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। আপাতত নিজের গন্তব্যের জন্য বের হবে সে, এখানে আর এক মুহূর্তেও নয়। কিন্তু কাজী সাহেব বারবার তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে দুহাত গুছতে গুছতে বলল ছেলেটি, আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায়, আর না তার খোঁজ আমি নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি। আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। যুবকের কথায় খানিকটা তেতে উঠলেন কাজী সাহেব। তিনি চেনেন এই পাষাণ ছেলেকে। খান পরিবারের নিহাল চৌধুরীর বড় ছেলে আব্রাহাম হৃদ খান। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম এই ছেলের। ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না এই ছেলের। তবে মেয়ে লিবাজের বিষয়ে কখনো খান পরিবারের কাউকে জড়াতে শোনেননি তিনি। এমনকি এই হৃদ খানকেও কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে বাজে কিছু বদনাম শোনা হয়নি। তিনি মনে করেন খান বাড়ির মানুষজন আর যাই যেমন হোক না কেন, তাদের বাড়ির বউরা অন্তত মর্যাদা নিয়ে চলাফেরা করেন সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে। বউকে সম্মান দেবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই বিয়ে করা বউকে অস্বীকার করছে। কাজী সাহেব রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্য বলল, মেয়েটি তোমার বউ। স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটা বেশ ছোট, দুনিয়া সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে। এজন্য বলছি, স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? হৃদ ভাবল, হয়তো রাতে হৃদের সাথে মেয়েটিকে দেখে কাজী সাহেব ভুল ভাবছেন, যে মেয়েটি তার বউ হতে পারে। হৃদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করল না। এত বেশি কথা সে কারো সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে কোনো কাজ নেই দ্বিধায় সে এখান থেকে চলে যাওয়া উচিত মনে করে। কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকিয়ে পকেট থেকে একটা কাবিননামার কাগজ বের করে দিয়ে হৃদের হাতে ধরিয়ে দিয়ে তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করলেন। হৃদ কপাল কুঁচকে হাতের কাগজটির দিকে তাকাতেই এক আকাশ সমান বিস্মিত হয়ে পড়ল যখন দেখল বরের জায়গা তার নিজস্ব সিগনেচার। হৃদ খানিকটা চমকের সাথে সাথে বিরক্ত বোধ করল এমন হুটহাট অপ্রকাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বউয়ের নামটা দেখে নিল এক পলক।
সেখানে আনারি হাতে এলোমেলোভাবে লেখা রিক্তা ইসলাম মায়া। হৃদ বুঝতে পারল তার অচেনা বউয়ের নাম রিক্তা ইসলাম মায়া। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আউড়িয়ে স্মরণে গেঁথে নিল। তবে বউয়ের আনারি হাতের লেখা দেখে হৃদের কপালের ভাঁজ আরও গাঢ় হলো। ভাবল তাকে রাতে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো। গস নোট। সদ্য বিয়ে হওয়া বউয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল হৃদ। গায়েব হয়ে গা ভাষার মানুষ সে নয়, তাই বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না। হাতে কাবিননামাটায় বেখেয়ালিভাবে সেখানেই ফেলে দিল হৃদ। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না, আর না মায়ার খোঁজ করতে চাইল। উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিষয়টাকে ভুলে গেল। বিয়ের মতো পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইল। হলোও তাই। দুজনের কারো মাঝে তাদের বিয়েটা নিয়ে মাতামাতি দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউ এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারো সাথে মুখ পর্যন্ত খোলেনি। হৃদ এই বিয়েটা নিজের কারো কাছে বলার প্রয়োজন মনে করেনি। আর মায়া নিজের পরিবারের ভয়ে কাউকে কিছু বলতে পারছে না। ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুইটি হৃদয় পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানে না। আমার জীবনে হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল আমার ১৬তম বছরে। সেবার আমি মাত্র নবম শ্রেণীতে পড়তাম। দশম শ্রেণীতে উঠব। ডিসেম্বরের ১ তারিখে আমার ফাইনাল পরীক্ষা ছিল, আর নভেম্বরের ২ তারিখে ছিল আমার জন্মদিন। বলা যায় মাত্র ১ মাস ছিল আমার পরীক্ষার। তাহলে বুঝতেই পারছেন, ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টাকে মাথায় রেখেই ধেই ধেই করে নাচতে নাচতে আরিফ ভাইয়ার হাত ধরে চলে গিয়েছিলাম ঢাকা শহরে জন্মদিনটা স্পেশাল পালন করার জন্য। হয়েছিলও তাই। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল ১৬তম জন্মদিন। সেই দিনটার কথা আজও মনে করলে বুক মুচড়ে ওঠে তীব্র ভয়ে। উফ, কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে, ওই অচেনা লোকটির সাথে। চেনা নেই, জানা নেই, তারপর হুট করে ওই লোকটার সাথে জড়িয়ে গেলাম। হুজুর টাইপের বুড়ো লোক। কাজী সাহেব যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। স্বাভাবিকভাবে আমি তাদের বোঝাতে পারতাম আসলে সেদিন আমার সত্যি বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম, কিন্তু তেমন কিছু হলো না। উল্টে কলঙ্কের তকমা গায়ে মেখে আমাকে ভয়ে দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে, যার নামটা পর্যন্ত জানা নেই আমার। যাকে আমি সাহায্য করতে চাইলাম বিপদগ্রস্ত বলে, আর তার সাথেই আমার বদনাম রটিয়ে সোজা বিয়ে দিয়ে দিল। উফ, সেই পরিস্থিতির কথা ভাবতেই গা শিউরে ওঠে আমার। আমার জীবনে আমি এত জটিল আর স্মরণীয় মুহূর্ত দ্বিতীয়টা পাইনি, পাওয়ার কথাও না। বাবা, ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছি আমি, তাই কখনো সেভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না আমার, শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া। এই যেমন চাচাতো, খালাতো ভাই বোনের আর কি। আচ্ছা, যাই হোক, এবার আসি মূল কথায়। আমার যার সাথে বিয়ে হয়েছিল লোকটাকে আমি রাতের আঁধারে রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আলোয় দেখেছিলাম সে রাতে। তারপর আমাদের সাহায্যকারীর বাসায়, মানে আমাদের যে বাসায় বিয়ে দেওয়া হয়, সেই বাসায়ও দেখেছিলাম লোকটার প্রদীপের মৃদুই আলো। বিদ্যুৎ ছিল না। সে রাতে বেশ ঝড়ঝাপটা তুফান হয়েছিল বলে সেই এলাকায় বিদ্যুৎ সংকট ছিল। সেজন্য মূলত বিদ্যুৎ ছেড়ে
ছোট একটা মোমবাতির অল্প আলোয় আমাদের দুজনের বিয়েটা দিয়েছিলেন কাজী সাহেব। আরিফ ভাইয়াকে হারিয়ে ফেলার, কাজী সাহেবের হুমকি ধামকি, আমার অচেনা লোকটাকে নিয়ে ভয়, টেনশন সবকিছু মিলিয়ে আমার অবস্থা ছিল নাজেহাল। আতঙ্ক একটাই ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা আমি আর মনে রাখতে পারিনি। মানে সোজা কথা, ভুলে গিয়েছি আর কি। এমন না আমি ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গিয়েছি, তাকে মনে রাখতে চাই না বলে। আসলে অচেনা স্বামী, আসলে সত্যি বলতে লোকটাকে আমি মনে রাখতে চেয়েছিলাম। এজন্য সেদিন রাতে শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবে দেখেছিলাম। জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণে রাখতেও চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আমার ছোট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটা আবছা আলোয় দেখা মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছু আসে না মস্তিষ্কে, শুধু ধোঁয়াশা একটা মুখ ছাড়া। তবে লোকটা বডি ফিটনেস আর হাইটটা শুধু চোখে ভাসে ওই একটু আর কি। এমনিতে তো লোকটার নামটাও জানি না যে স্মরণে রাখবো বা তাকে খুঁজে বের করব। কি এক বিয়ে হলো আমার, হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করেই বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে। ওই ঘটনা হলো আজ বিগত 1 বছর 5 মাস পর আবারও আমার জীবনে এক নতুন মোড় নিল। 9ম শ্রেণী পাশ করলাম, 10ম শ্রেণীতে এসএসসি পরীক্ষা দিলাম। রেজাল্টও বের হলো, মোটামুটি ভালো রেজাল্ট পেয়েই পাশ করলাম। 17 বছরে আমি কলেজে উঠব। যথারীতি আমার কলেজে ভর্তি হওয়ার চিন্তাটা আমার বাবা ভাই উপর ছিল বারবারের মতো। এতে অবশ্য আমার নিজস্ব কোনো মতামত নেই। পরিবারের মেয়ে আমি, তাই তারা যেখানে বলবে সেখানেই ভর্তি হতে হবে আমাকে, এক কথায়। এই জন্য পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামাইনি। আমার সাথে অবশ্য একই দলে জুইও আছে, ওকেও আমার ছোট চাচার আমার সাথে ভর্তি করাবে। যেহেতু আমরা দুজন জন্মের পর থেকে একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি, পড়াশোনাও একত্রে করেছি, সেহেতু আমাদের আলাদা করার চিন্তাও কারো মাথায় আপাতত ছিল না। তাই সহপাঠী হিসেবে জুইকে পাবো এটাও নিশ্চিত ছিলাম আমি। আচ্ছা যাই হোক, পরিবারগত অনেক বুঝ পরামর্শ করার পর বাবা আর ছোট চাচার আদেশ হলো আমাদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করাবে। মানে আমাদের প্রথমে আরিফ ভাইয়ার ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তী সময় যখন আমরা হোস্টেলে সিট পেয়ে যাব তখন আমাদের দুজনকে হোস্টেলে দেওয়া হবে, এমনটাই কথা রইল। হলো তাই। ভর্তি পরীক্ষার জন্য আরিফ ভাইয়ার হাত ধরে সোজা চলে গেলাম আশুগঞ্জ থেকে চট্টগ্রাম শহরে। আরিফ ভাইয়া তখন সবেমাত্র মাস্টার্স করেছিল। সেই বছরেই তার লাস্ট ইয়ার ছিল মাস্টার্সে। ভাইয়া ফাইনালিস্ট ছিল। চট্টগ্রামে ভাইয়া লেখাপড়ার সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে আমার নানুর বাড়ি, মানে আমার আম্মুর নিজের বাড়ি ছিল চট্টগ্রামে। সেই হিসেবে প্রতি বছরই আমাদের যাতায়াত থাকতো চট্টগ্রামে। কিন্তু তারপরও আমরা এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না। এখানে পড়াশোনা নিয়েও ছিল বেশ আপত্তি। আমার ইচ্ছাকৃত ইচ্ছা ছিল না আশুগঞ্জ কোথাও ভর্তি হব, যেখানে আমার স্কুল কলেজ সহপাঠীরাও থাকবে। তাই তাদের ছেড়ে চট্টগ্রামে আসতে আমার মন নারাজ ছিল। এক প্রকার বাধ্য হয়েই এসেছিলাম চট্টগ্রামে আরিফ ভাইয়ার হাত ধরে।
প্রচণ্ড অনীহা আর বুক ভরা কষ্ট নিয়েই আরিফ ভাইয়া আমাদের চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল। আমাদের বাসা থেকে কলেজের দূরত্ব ছিল 15 থেকে 20 মিনিটের মতো। তাই রোজকার মতো ভাইয়া আমাদের কলেজে নামিয়ে দিয়ে তারপর সে নিজের কাজে যেত। আরিফ ভাইয়া নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারও ক্লাস করাতো টিচার হিসেবে। আর আমরা কলেজ শেষ করে বিকালের দিকে আবার আরিফ ভাইয়ার কোচিং সেন্টারে যেতাম বই খাতা নিয়ে ক্লাস করতে। আমি জুই দুজনই মানবিক স্টুডেন্ট। আমার রাজনীতি পছন্দ বলে সেজন্য মূলত মানবিক নিয়ে পড়াশোনা করা। অকারণেই আমার রাজনীতি ভালো লাগতো। আর এই বিষয়টা নিয়ে প্রথম আমার বান্ধবীরা অনেক মজা করত। এতে আমি খুশি হয়ে যেতাম। ভাবতাম কপাল করে যদি একটা নেতা জামাই পেয়ে যেতাম জীবনে তাহলে অনেক ভালো হতো। কিন্তু সেইবার আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটার পর থেকে কেউ আমার সাথে এসব নিয়ে মজা করলেও চুপ থাকতাম। এই ব্যাপারে আমার হঠাৎ চুপ থাকা কারণটা আজও কেউ ধরতে পারল না। কিভাবে? আমার তো আজ পর্যন্ত কাউকে বলা হয়নি হঠাৎ বিয়েটার সম্পর্কে। আমি সব সময় ভয়ে থাকি। বিয়ের মতো এত বড় একটা জটিল ঘটনা শুনলে সবাই হয়তো আমাকে দোষ দেবে। তাছাড়া আমার পরিবার যখন আমাকে এই বিয়ের ব্যাপারে প্রশ্ন করবে তখন আমি কি উত্তর দেব তাদের? কে আমার স্বামী, কি তার পরিচয়? আমি তো লোকটার সম্পর্কে কিছুই জানি না। মুখটা পর্যন্ত মনে নেই লোকটা, তাহলে কি উত্তর দিব সবার? আমার আব্বু খুব জেদি মানুষ। আব্বুর ভয়ে আমি আজও কাউকে বিয়ে শেয়ার করতে পারিনি। মূলত আমার ভয় ছিল সর্বত্র, সেজন্য এই অপ্রত্যাশিত বিয়ের কথাটা প্রকাশ করা থেকে চুপ গেলাম। আচ্ছা যাই হোক, আমি বিগত 1.5 বছরে দুটো বিষয় লক্ষ্য করেছি। আগে বিয়ে শব্দটা আমার মাথায় আসলে প্রথম ভয় পেতাম। কিন্তু আজকাল শুধু হতাশা আর কাজ করে নিজের মাঝে স্বামীটা শব্দ নিয়ে, যার নাম দাম ঠিকানা পরিচয়পত্র কিছু জানি না, সেই অচেনা লোক আমার স্বামী। যাও একটু করে লোকটার মুখ আমার মাথায় ছিল, সেটাও দীর্ঘ সময়ের দূরত্বে লোকটা আবছা আলো চেহারাটাও ভুলে যাচ্ছি দিনকে দিন। আমার কপালে কি আছে কে জানে। কিন্তু সেই অচেনা মানুষটার জন্য আমার জীবনে যেন থেমে গেছে অদ্ভুতভাবে। আজও তার কথা আমার স্মৃতিতে গেঁথে আছে দৃষ্টভাবে। আমার নিশ্চিত বিয়েটা অনিশ্চিত স্বামীর দেখা আমি ইহজীবনে আর পাবো সেটা জানি না। তারপর লোকটা আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ করে। দীর্ঘ মনমানসিক বিষয়ে ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমার জীবনে ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচরণ করলাম বিছানায় বসে পা দুলাতে। বুক ভারী নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালাম জুয়ের দিকে। মেয়েটা সেই তখন থেকে সেজে যাচ্ছে। 1 ঘন্টার বেশি সময় হবে আয়নার সামনে বসে সাজতে। তারপরও সাজ কমপ্লিট হলো না মেয়েটার। আজব। একবার বেশ বিরক্তিতে কপাল কুঁচকে আসলো আমার জুয়ের এত দেরি দেখে। আজ আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। আমাদের ক্লাস অবশ্য আরও মাসখানেক আগে শুরু হয়েছিল, কিন্তু আমাদের নবীনবরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে বিশেষ কিছু অতিথিদের জন্য। বলতে গেলে আমাদের কলেজের ফাউন্ডারদের জন্য স্যারদের নাকি এই অনুষ্ঠানটা পিছাতে হয়েছে। এটা আমাদের সিনিয়রদের বলা কথা। ভাই কলেজের ফাউন্ডার বলে কথা, তাদের জন্য 1 মাস কেন, চাইলে 5 মাস পিছাতেও কারো সমস্যা হবে না। যাই হোক, সেসব কথা। কলেজ নিয়ে
আপাতত আমার মাথা ব্যথা নেই। কে আসলো কে গেল সেটা আমাদের দেখার কথা না। আমার বিষয় হচ্ছে এই মুহূর্তে জুঁইকে নিয়ে। মেয়েটা এখন বিরনিহিত সেজে যাচ্ছে। সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত সাজতে হবে? আজব। এবার আমি বেশ চটে গিয়ে রাগী গলায় বললাম, জুঁইকে? জুঁই? আর কতক্ষণ সাজবি আমাকে এভাবে বসিয়ে রেখে? সামান্য একটা অনুষ্ঠানের জন্য এত সাজতে হবে? আমার চটে যাওয়া তাড়াহুড়া করে জুঁই আয়নার সম্মুখে ঝুঁকে পড়ে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, শুধু শুধু রাখছিস কেন ঋতু? এই তো শেষ আমার। আর অল্প। জুঁই, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। সত্যি আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে। তুই কি উঠবি নাকি আমি তোকে ফেলে চলে যাব ভাইয়ার সাথে? আয়নার সামনে থেকে তাড়াহুড়ো মেকআপের জিনিসপত্র গোছাতে গোছাতে ব্যস্ত ভঙ্গিতে জুঁই বলল, এই তো শেষ আমার। চল চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেলে আবার সিনিয়রদের প্যারা পড়ে যাব আমরা। চল চল। জুঁইয়ের হঠাৎ এত তাড়াহুড়ো গাঢ় দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট উল্টালাম। মেয়েটি সত্যিই পাগল। একে তো নিজেই দেরি করবে, তারপর আবার সেটা নিয়ে নিজেই আফসোস করবে। অদ্ভুত। জুঁইকে নিয়ে আজ আর আরিফ ভাইয়ের বাইকে চললাম না। যেহেতু দুজনে শাড়ি পরেছি, তাই রিক্সা ধরে সোজা কলেজ গেটে নামতেই চোখে লাগলো কলেজের ভারী প্যানেলের সাজসজ্জা, সেই সাথে কলেজের ছাত্রছাত্রীদের ভারী পোশাক। এ যেন এক লাল সবুজের পতাকা হয়ে আছে সবাই। আহ, কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য। ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ। এই আবদ্ধ হওয়ার থেকে কিন্তু আমরাও বাদ যাইনি। জুঁই আর আমি দুজনই সবুজ রঙের শাড়ি পরেছি। পার্থক্য শুধু একটাই, আমাদের শাড়িটা জামদানি বস। ছোট ছোট পা ফেলে কলেজের গেট ধরে ভিতরে ঢুকে বুঝলাম আমরা মনে হয় একটু বেশি দেরি করে ফেলেছি। আমাদের আরও আগে আসা উচিত ছিল, কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে। আমাদের পিছন পিছনই বিশেষ অতিথির আজ প্রধান অতিথি গাড়ি ঢুকলো গেট ধরে। তার মানে এই কলেজে এরাই ভিআইপি, সেই সাথে এই কলেজের প্রতিষ্ঠাতা। ছাত্রছাত্রীর জনসভা। আমি গিয়ে বরাবরই পিছনের সারিতে বসলাম। যেহেতু দেরিতে এসেছি, তাই আপাতত আমাদের জায়গাটা পিছনের সারিতেই হলো। আমার হাতে ফোন নেই। জুঁইয়ের হাতে আরিফ ভাইয়ার একটা ফোন আছে, সেটা দিয়ে সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি বিরক্তিতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম গোল গোল চোখে। তৎক্ষণাৎ দৃষ্টিতে ভিড়ল অতিথিদের জাঁকজমকপূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি। গেট ধরে ভিতরে ঢুকছে তারা। সিনিয়র ভাইয়া আপুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরণ করছে। সে বরণের স্যাররাও দাঁড়িয়ে আছে হাতে ফুলের তোড়া নিয়ে। দূর থেকে অল্প স্বল্প চোখ লাগলো আমার। 3টা গাড়ি থেকে 3জন মানুষ বের হতে দেখলাম, ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। একজন বেশ বৃদ্ধ আর বয়স্ক টাইপের লোক, সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর ওনার মাথা। দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে, বয়সটা 60 হবে। ওনার চুলগুলো দূর থেকে ঠাহর করতে পারছি না কতটা পাকা হবে, তবে তৃতীয় জনকে চোখে লাগার মতো ছিল। দূর থেকে এক ঝলক দেখেই বুঝতে পারলাম শত নারীর রাতে স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ।
আহা, এই বুঝি সেই পুরুষ যাকে নিয়ে বিগত 1 মাস ধরে গুঞ্জন শুনছিলাম কলেজের সিনিয়র আর আমার ক্লাসমেট মেয়েদের মাঝে। হাতে পড়ে অস্বাভাবিক কিছু না। সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমি লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে বাঁকা হয়ে যেতাম। কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষ দেখা পাপ। এখন আমিও লোকটার দিকে নজর দিলে পাপী হব নিশ্চিত। তাই গুমোট নিঃশ্বাস ফেলে সুলভ দৃষ্টি সরিয়ে নিলাম লোকটার থেকে। ঠিক হয়ে বসতে বসতে দেখলাম 3 জন লোককে প্রিন্সিপাল স্যারসহ বাকি স্যাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের কক্ষের দিকে। পিছন পিছন সিনিয়র ভাইরাও আছেন। আমি এবার ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলাম, কারণ ওনারা সবাই এবার হয়তো আমাদের সামনে এসে বসবেন স্টেজের আসনে। আমার মনোযোগ খালি আসনের দিকে। সিনিয়র ভাইয়ারা কত ছোটাছুটি করছেন অনুষ্ঠান সামলাতে গিয়ে। এই গরমে এক একজন ঘেমে নাজেহাল অবস্থা। তাদের লাল পাঞ্জাবিগুলো ঘামে পিঠের সাথে লেপ্টে আছে। সাধারণ অতিথি, বিশেষ অতিথি, হাইড অতিথি দেখার জন্য অল্প স্বল্প কৌতূহল ছিল আমার। কিন্তু আশেপাশে জুই ঠোঁট উল্টিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, ঋতু, আমি ওয়াশরুমে যাব, প্লিজ আমার সাথে চল। কেমনটা লাগে? বাসা থেকে মাত্র আসলাম, এখন বসতে না বসতেই ম্যাডামের ওয়াশরুমে তাড়া পেয়ে গেল। এতক্ষণ বাড়িতে কি করছিল? তখন ওয়াশরুমে যায়নি কেন? মেজাজ খারাপের চাপার আগে দাঁত পিষে বললাম, তুই কি আজ শপথ করেছিস আমাকে শান্তি দিবি না? এমনিতে তোর জন্য এত লেট হলো, এখন বসতে না বসতে আবার তোর ওয়াশরুমের কাজে লেগে গেল। প্লিজ ঋতু, চল না। আসলে সাজুগুজু করার ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুমে যাওয়া হয়নি। ভেবেছিলাম সাজ শেষ করে একেবারে যাব, কিন্তু তাড়াহুড়ো করে চলে এসেছি বলে আর ওয়াশরুমে যাওয়া হয়নি। প্লিজ চল না বোন, ভালো কাজ করছিস। যখন ওয়াশরুমের কাজ চেপে সাজুগুজু করতে পেরেছিস, তাহলে এখানেও চেপে যা। মুচড়ামুচড়ি করে গোটা অনুষ্ঠানের পর পার করে দে। আমি পারবো না তোর সাথে কোথাও যেতে। কথাটা বলেই সামনে তাকাতে চাইলে পাশ থেকে জুই খপ করে আমার হাত চেপে ধরল, অসহায় গলায় বলল, প্লিজ ঋতু, চল না প্লিজ, বেশি ইমার্জেন্সি পেয়েছে প্লিজ। অল্প ঠোঁট কামড়িয়ে ওর মতিগতি বোঝার চেষ্টা করলাম। জুয়ের অবস্থা ফেসটা দেখে দীর্ঘ শ্বাস ফেললাম। মেয়েটা আসলেই আমাকে আজকে শান্তি দেবে না। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছি আমি, হাতে জুয়ের ব্যাগ আর ফোন, আর কাঁধে আমার ছোট্ট ব্যাগটি ঝুলছে। করিডোর দাঁড়িয়ে আশপাশটা নজর বুলালাম। না, আপাতত এইদিকে তেমন একটা মানুষ নেই, সবাই মাঠের স্টেজের দিকে আছে। ওয়াশরুমের বাইরে করিডোরে একপাশে দেয়ালে থাই গ্লাসে নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিলাম। গোছানো সবুজ শাড়ির আর চুড়িতে দেখতে খারাপ লাগছে না আমায়, ঠিকঠাক লাগছে। আপাতত চঞ্চল হাত দুটো দিয়ে আরও একবার নিজের গুছিয়ে নিলাম। অল্প লেপটানো কাজল চোখের কোণ হতে মুছে নিতে তখন কানে বাজল কারো উগ্রত গমগমের ডাক, এই মেয়ে, এদিকে শোনো। সহজ সরলভাবে ঘাড় বাঁকিয়ে পাশে তাকালাম। চোখে লাগলো আমাদের পরিণীতি ম্যাডামকে। তিনি হাফ স্কেল লাল সবুজ মিশ্রিত রঙের শাড়ি পরিহিত, বয়স 35। শ্যামবর্ণ গায়ের রংটা খারাপ লাগছে না ম্যাডামকে, বেশ ভালোই লাগছে। তবে উনি এত মনোযোগ দিয়ে ডাকছেন কাকে?
সেটা লক্ষ্য করতে বুঝলাম ম্যাডাম আসলে আমাকে অনুসরণ করে ডাকছিল। এক বুক সাহস নিয়ে গেলাম ম্যাডামের সামনে। আমাকে দেখেই ম্যাডাম তাড়াহুড়ো প্রশ্ন করে বলল, কোন ডিপার্টমেন্ট? ম্যামের তাড়াহুড়ো কথায় বুঝতে পারলাম না তিনি আমাকে সিনিয়র ভাবে, হয়তো তাই মিনমিন স্বরে ম্যাডামকে শুধিয়ে বললাম, আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ম্যাম। ব্যস্ততায় ম্যাম ফের বলল, ও তার মানে তুমি আমার ছাত্রী। আচ্ছা শোনো, এই ফাইলগুলো ফাউন্ডার স্যারের রুমে নিয়ে যাও, সোজা প্রিন্সিপাল স্যারের হাতে দেবে, বলবে সুলতানা ম্যাডাম দিয়েছে। যাও। এতক্ষণ না চমকালো, এবার বেশ জোরসোরে চমকালাম ম্যাডামের কথায়। ফাউন্ডার স্যারের রুমে যাব মানে? এখানে তো এই মুহূর্তে কলেজ প্রতিষ্ঠানরা সবাই বসে আছে। আমি যাওয়া মানে নির্ঘাত ভয়। এত বড় বড় মানুষদের মাঝে আমি ছোট মানুষ যাব ভেবে এখনই ভয়ে বুক কাঁপছে। অজস্র ভয় জড়ানো নিয়ে ম্যাডামের মুখে উপর না করার সাহস হলো না।